আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। বেলা 11টায় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর 22 ডিসেম্বর রাত 10:30টায় তার মেয়ে দেশে ফেরার পর দাফন করা হবে তাকে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে দাফন করার কথা রয়েছে। এর আগে শুক্রবার ধানমন্ডির 7 নম্বর জামে মসজিদে বাদ এশা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন। রফিকুল ইসলামকে সাথে নিয়ে বিল্লাল হোসেনের রিপোর্ট। গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। তারপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে শুরু করে সর্বশেষ দায়িত্ব পালন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে। অভ্যুত্থান হলো ছাত্র এবং জনতার সম্মিলিত প্রচেষ্টায়। শারীরিকভাবে তেমন অসুস্থ ছিলেন না হাসান আরিফ। শনিবার হুট করে অসুস্থ হয়ে পড়লে বাসা থেকে ধানমন্ডির ল্যাভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কর্তব্যরত চিকিৎসক বিকেল 3:10 মৃত ঘোষণা করেন। হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তখন মিশরের D8 সম্মেলন থেকে ঢাকায় অবতরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ছুটে যান হাসপাতালে। গভীর শোক জানিয়ে বলেন, হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আশা করব যে উনি যে কাজগুলো রেখে গেছেন সেটা যাতে আমরা সবাই মিলে কমপ্লিট করতে পারি। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইন অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে আত্মীয় স্বজনরা। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান। এদিকে বাদ এশা ধানমন্ডির 7 নম্বর বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত হয় হাসান আরিফের প্রথম জানাজা। এতে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। শনিবার বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। মেয়ে দেশে ফেরার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। 1941 সালে 10 জুলাই হাসান আরিফ কলকাতায় জন্মগ্রহণ করেন। 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল। 2008 সালের তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। করোনাকালে আলোচিত মাস্ক কেলেঙ্কারি মামলায় অব্যাহতি পাওয়া জেএআই গ্রুপের এমডি আব্দুর রাজ্জাকের বিষয়ে ফের তদন্ত শুরু করতে যাচ্ছে দুদক। সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক বিবেচনায় অনেকেই মামলা থেকে অব্যাহতি দেয় প্রশ্নবিদ্ধ হয়েছে দুদক। এতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি বলে মত তাঁর। আতিকা রহমান জানাচ্ছেন বিস্তারিত। 2020 সাল করোনা অতিমারিতে আক্রান্ত পুরো বিশ্ব। বাংলাদেশে পরিস্থিতি খারাপ হয়। স্বাস্থ্য ঝুঁকি ও মৃত্যু আতঙ্কে বিপর্যস্ত যখন দেশের মানুষ, তখন কিছু অসাধু ব্যবসায়ী স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি করে। নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনায় দুর্নীতির মামলায় জেএমআই গ্রুপের এমডি মোহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেফতার হন। মামলায় আসামি ছিলেন সিএমএইচডির আরও 6 জন। অভিযুক্ত হয় স্বাস্থ্য বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা। চলতি বছরের শুরুর দিকে মাস্ক কেলেঙ্কারির মামলায় অব্যাহতি পান আব্দুর রাজ্জাক। জানা গেছে, বড় ধরনের ঘুষ লেনদেনের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেন রাজ্জাককে। এতে জড়িত রয়েছে সদ্য বিদায়ী দুদক কমিশনও। মাস্ক কেলেঙ্কারির মামলায় অব্যাহতি পাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করলেন দুদক সংস্কার কমিশনের প্রধান। বললেন, আগে রাজনৈতিক প্রভাবে অনেক দুর্নীতিবাজ পার পেয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জেএমআই গ্রুপের ক্ষেত্রে এটা অবশ্যই অত্যন্ত ন্যাক্কারজনক যদি কোনো নিঃশর্তভাবে করা হয়, কি বলে যে মওকুফ করে দেওয়া হয়, তাহলে সেটা তো অগ্রহণযোগ্য, কারণ এটা নিয়ে ব্যাপক আলোচিত একটি ঘটনা। দুদক যেটা অনেক ক্ষেত্রে যেটা করেছে যে সেটা হচ্ছে যে দলীয় রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হওয়ার কারণে নৈতিকতার চর্চা এবং যে ধরনের বস্তুনিষ্ঠতা, ব্যক্তির পরিচয়ের সংশ্লিষ্টতার আইনি চোখে সবাই সমান, এই মানদণ্ডটা অনুসরণে ব্যর্থতার পরিচয় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। মাস্ক কেলেঙ্কারির পাশাপাশি আব্দুর রাজ্জাকের অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। 40টি কোম্পানির মালিক আব্দুর রাজ্জাক 200 কোটি টাকা সম্পদ গড়েছেন, কিন্তু 4 বছর ধরে অনুসন্ধান করার পর তদন্ত কর্মকর্তা তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুদকের আইনজীবী প্যানেলে পরিবর্তন হয়েছে। বর্তমান আইনজীবীদের মতে পুনরায় অনুসন্ধানে আইনি বাধা নেই। যে কোনো ব্যাপারেই
দুদকের কমিশন অ্যাকসেপ্ট করা না পর্যন্ত ওটা আবার রিইনভেস্টিগেশনে বা ফার্দার ইনভেস্টিগেশনে পাঠাতে পারে, ওটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। আর সেকেন্ড হচ্ছে যে আইনে এমন কথাও আছে কোনোদিন যদি তার বিরুদ্ধে কিছু পাওয়া যায় সেটাও সাবমিট করা যাবে। 5 আগস্টের পর দুদকে অনেক রদবদল হয়েছে। এসব অব্যাহতি নিয়ে আবার নড়েচড়ে বসছে কর্মকর্তারা। আব্দুর রাজ্জাকের অবৈধ সম্পদ নিয়ে নতুন করে তদন্ত শুরু করতে যাচ্ছে দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা। নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখীতে ভোক্তা সাধারণের নাভিশ্বাসের মধ্যে নতুন করে বেড়েছে চালের দাম। দেশে আমনের ভরা মৌসুমে পাইকারিতে বেড়েছে চালের দাম। গত 2 সপ্তাহে বস্তা প্রতি দাম 200 থেকে 250 টাকা বেড়েছে। এতে খুচরা পর্যায়ে সরু চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা এবং মোটা ও মাঝারি চালের দাম 2 থেকে 3 টাকা করে বেড়েছে। বিক্রেতারা বলছেন বড় বড় কর্পোরেট কোম্পানির হাতে নিয়ন্ত্রণ হচ্ছে চালের বাজার, এজন্য তাদের সিন্ডিকেটে বাড়ছে দাম। ভোক্তাদের অভিযোগ, কঠোরভাবে বড় কোম্পানিগুলোকে সরকার নিয়ন্ত্রণ না করতে পারায় বাজারে সব পণ্যের ঊর্ধ্বগতি অব্যাহত আছে। এই মুহূর্তে কারণ বাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, বাজারে চালের আমদানিতে কোনো ঘাটতি দেখতে পাচ্ছেন কিনা এবং চালের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার পেছনে সিন্ডিকেটের কারসাজির বিষয়ে বিক্রেতারা কি বলছেন? তানি, আসলে আপনি যদি আমার পেছনের যে ছবিগুলো আছে সেটি দেখলে বুঝতে পারবেন যে আসলে বাজারে চালের কোনো ধরনের ঘাটতি নেই। চালে পরিপূর্ণ রয়েছে। কারণ বাজার থেকে শুরু করে আমরা গতকালকেও দেখিয়েছি বিভিন্ন বাজারগুলোতে চালের কোনো ঘাটতি নেই। আমদানি ঠিক পর্যায়ে আছে, কিন্তু হুড়হুড় করে দাম বাড়ছে। বিশেষ করে 7 থেকে 10 দিনের ভিতরে ছোট যে বস্তাগুলো 25 কেজি সেগুলো 250-300 টাকা, বড় বস্তায় 400 টাকা পর্যন্ত চালের দাম বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব কিন্তু পড়ছে যখন মানুষ কেজিতে কিনতে আসছে। যখন কিছুদিন আগেও কিন্তু মিনিকেট এবং নাজিরশার চাল ছিল 70 থেকে 72 টাকার ভিতরে, সেই চাল এখন 75 থেকে 80 টাকাতে চলে গিয়েছে। এবং বিক্রেতারা বলছেন আসলে নতুন মৌসুম, এখন চালের দাম কমার কথা। এই সময় তারা বিশেষ করে যখন ক্রেতাদেরকে আহ্বান জানান যে নতুন মৌসুম, দাম কমবে, এই সময় আপনারা আসুন এবং চালের দাম কম থাকবে। সেই সময় আসলে চালের দাম বৃদ্ধি পাওয়াতে মার্কেট কিন্তু দেখা যাচ্ছে একেবারেই শূন্য। বিক্রেতারা অলস সময় পার করছেন বলাই চলে এবং তারা বলছেন যে আসলে মূল নিয়ন্ত্রণটা কিন্তু বিভিন্ন কর্পোরেট যে কোম্পানিগুলো রয়েছে তারা এই নিয়ন্ত্রণগুলো নিয়েছে। যখন ধানগুলো বিক্রি হয় তখন তারা অতিরিক্ত দামে সবগুলো ধান যখন কিনে নিয়ে যান, তখন কিন্তু অন্যান্য যে মিলাররা থাকে তারা ঠিকমতো ধান কিনতে না পারায় এই প্রভাবটা বাজারে পড়ে এবং যার ফলশ্রুতি আমরা দেখছি বাজারে এখন চালের ঊর্ধ্বগতি। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে বিগত 2-3 দিন ধরে মুরগির দাম অতিরিক্ত হারে বেড়েছে। ব্রয়লার মুরগি ডাবল সেঞ্চুরি পার করেছে, 210 টাকা 20 টাকা বিভিন্ন বাজার ভেদে বিক্রি হচ্ছে এবং সোনালী যে মুরগিগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 330 থেকে 340 টাকা কেজিতে। সেখানে আবার বিক্রেতারা বলছেন বিগত 2-3 দিন আগে কাপ্তান বাজারে একটি অভিযান পরিচালনা করা হয়েছিল, সেই অভিযানের অজুহাতে কিন্তু মুরগির দামগুলো বৃদ্ধি পাচ্ছে এমনটি তারা বলছেন। আমদানি কম হচ্ছে সেই সুযোগে দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা বাজারে দেখছি আসলে আমদানি পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কোনো ক্রেতাই কিন্তু খালি হাতে ফিরে যাচ্ছে না, শুধু দাম বৃদ্ধির বিষয়টি তারা দেখছেন। এখানে ক্রেতারা বলছেন সুষ্ঠু মনিটরিং করতে হবে, বড় বড় কোম্পানিকে ধরতে হবে কেন তারা দামগুলো বাড়াচ্ছে, তাহলেই তারা এই খুচরা পর্যায়ে সঠিক দামে পণ্য কিনতে পারবেন। তো এই ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। দেখছিলাম ঢাকার বাজারের চিত্র, এখন দেখে আসতে চাই বরিশালের বাজারের কি অবস্থা। বরিশালের বাজারে পেঁয়াজ, আলু থেকে শুরু করে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। পেঁয়াজ 70 টাকায় আর আলু বিক্রি হচ্ছে 65 টাকায়, তবে বাজারে সবজির দাম অপরিবর্তিত রয়েছে। এই মুহূর্তে বরিশাল থেকে বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাজারে শীতের সবজির সরবরাহ কেমন দেখছেন এবং সরবরাহর সাথে তুলনামূলক দামের কোনো রকম সামঞ্জস্য বা অসামঞ্জস্য রয়েছে কিনা এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কেমন? তানি, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে চালের জন্য বিখ্যাত গোটা বরিশাল, সেই বরিশালে কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে অনেক অংশেই বেশি। আজ সকালে এসে বাজারে যে হালচিত্র দেখলাম, সবার মধ্যে একটি তীব্র
ক্ষোভ লক্ষ্য করেছি আমরা। তার কারণ আবারও কিন্তু সেই বস্তাপ্রতি 50 টাকার উপরে বৃদ্ধি পেয়েছে। তবে চালের প্রকারভেদে কিন্তু দাম ওঠানামা করছে, তবে বৃদ্ধিটাই বেশি। আর অন্যান্য বাজারে যে অবস্থা, আপনাকে একটু জানিয়ে রাখি যে কাঁচামরিচ কিন্তু বরিশালের বাজারে কমলেও কিন্তু তুলনামূলকভাবে কমেনি, কারণ এখনো বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে বরিশালের বাজারে কাঁচামরিচ। পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা, আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65। এছাড়াও অন্যান্য যে কাঁচা শাকসবজির যে বিষয়টি, সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। এবং আপনি জানবেন যে বরিশালের চারপাশে কিন্তু এই শাকসবজি উৎপাদন হয়, কিন্তু তারপরে কিন্তু একই দাম রয়েছে। কিন্তু পূর্বের তুলনায় কম যেটি আমরা বলছি সেটি হচ্ছে যে অন্যান্য শুধুমাত্র শাক অধিকাংশই বরিশালের বাহির থেকে পরিবহন খাতে কেন্দ্র করে এই যেই দামটি ফেলা হচ্ছে, এ কারণেই কিন্তু বরিশালের বাজারে এই দেখা দিচ্ছে। অপরদিকে আপনাকে জানিয়ে রাখি যে বরিশালের অনেকগুলো বাজার রয়েছে, পাইকারি এবং খুচরা বাজার, তবে এক এক বাজারে প্রকারভেদে এক একভাবে বিক্রি হচ্ছে। আমি এখন দেখেছি বরিশালের ঐতিহ্যবাহী পুরান বাজার বা বাজার রোডে, এখানে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে 50 টাকায়। আবার বাংলা বাজার যদি আমরা যাই, সেখানে দেখা যাচ্ছে 700 টাকা। নতুন বাজারে কিন্তু 730 টাকা বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর হাতিয়ায় দেদারসে চলাচল করছে অনুমোদনহীন স্পিডবোট। এতে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এই উপজেলার লাখো মানুষকে। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলেও থামছে না অবৈধ বোট চলাচল। নোয়াখালী হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নোয়াখালীর একমাত্র দ্বীপ উপজেলা হাতিয়া। একদিকে সাগর ও 3 দিকে নদী বেষ্টিত এই উপজেলার মানুষের বড় কষ্টের নাম প্রাকৃতিক দুর্যোগ ও যোগাযোগ ব্যবস্থা। জেলা শহর ঢাকা, চট্টগ্রাম, সন্দ্বীপ সহ বিভিন্ন স্থানে যাতায়াতে প্রায় 7 লাখ মানুষের একমাত্র ভরসা নৌপথ। প্রতিদিন 6 থেকে 7 হাজার মানুষ হাতিয়ার নলচিরা চেয়ারম্যান ঘাট হয়ে জেলা সদর সহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। একটি মাত্র সরকারি সি ট্রাক বিপুল মানুষের যাতায়াতের জন্য পর্যাপ্ত নয়, ফলে অনেকেই বাড়তি খরচ ও ঝুঁকি নিয়ে স্পিডবোটে চলাচল করছে। বিভিন্ন রূপ নিয়ে বোট নামায় এই গাড়ির নিয়ম শৃঙ্খলা অবলম্বন করতে আমরা মানুষ দিই 12 জন বা 13 জন, ওরা 16-17 জনের জন্য দাঁড়ায় থাকে। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার সুযোগে গড়ে উঠেছে ব্যক্তি মালিকানার স্পিডবোট পরিবহন ব্যবস্থা। গেল আগস্টের পর ঘাটের ইজারাদার আত্মগোপনে যাওয়ায় বোটগুলো অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে। ফিটনেসহীন ও লাইফ জ্যাকেট ছাড়াই অতিরিক্ত যাত্রী পরিবহন করায় প্রায়ই ইঞ্জিন বিকল ও দুর্ঘটনা ঘটছে। তারা অতিরিক্ত যাত্রী নেয়, তার কারণে দীর্ঘদিন পর্যন্ত সরকার পতনের পর থেকে এই নদী পথে যে অ্যাক্সিডেন্টগুলো হইতেছে। আমাদের যাতায়াতের দ্বিতীয় ব্যবস্থা নদী পারাপার স্পিডবোটগুলো গুণগত মানে আরো উন্নত করা হোক। আমাদের এখানে ভাড়া একটু কমের কারণে ড্রাইভাররা তাদের পোষানোর জন্য 2-1 যাত্রী বেশি নেয়। নৌ পরিবহন কর্তৃপক্ষ অবৈধ বোট চলাচল বন্ধে চিঠি দিলেও কাজে আসেনি। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে আর্থিক জরিমানা করেই দায় সারছে। আমরা দেখতে পেলাম যে 2টা স্পিডবোট অতিরিক্ত যাত্রী বহন করছে, সেই ক্ষেত্রে আমরা দুটাকে একটা 3000 আর একটাকে 1500 টাকা জরিমানা করে। বিচ্ছিন্ন এই জনপদের মানুষের জানমাল রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত। দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও নওগাঁ সহ বেশ কয়েকটি জেলায় শীতে প্রাণ প্রকৃতিতে স্থবিরতা নেমে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল 9টায় পঞ্চগড়ের তাপমাত্রা ছিল 10.4 ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েকদিনের তুলনায় সামান্য বেশি। সকাল 6টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। শীতে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা ডায়রিয়া ও ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, পঞ্চগড়ে শীতে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে এবং হাসপাতালে ঠান্ডাজনিত রোগীদের ভিড় কেমন দেখছেন, এবং যে রোগীরা আসছেন চিকিৎসা নিতে তাদের সুচিকিৎসা মিলছে কিনা? পানি প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড়ে আজকে সকাল 9টায় এখানে তাপমাত্রা কমে গিয়ে 10.3 ডিগ্রিতে নেমেছে। তো আমরা যদি দেখি যে সকাল থেকে এখানে সূর্যের আলো দেখা দিয়েছে, তবে সূর্যের আলোর কিন্তু তেমন তীব্রতা নেই। তবে এখন কিন্তু মানুষজন আসলে ঘর থেকে বেরিয়ে এসেছে, সেই সাথে কিন্তু শীতের পোশাক ছাড়া কিন্তু মানুষজন বের হতে পারছে না। শীত এলেই এখানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ আপনার জেলার 5 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা রোগীদের ভিড় বেড়ে যায়, বিশেষ করে শিশু ও বয়স্ক রোগী। সেই রোগীদের ভিড় কিন্তু এবারও আমরা লক্ষ্য করছি। গত সপ্তাহ জুড়ে এখানে
এই যে পঞ্চগড়ের যে হাসপাতালগুলো তার থেকে দ্বিগুণ এবং তার থেকে বেশ 3 গুণ রোগী কিন্তু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখার দরকার যে পঞ্চগড়ে কিন্তু শিশু রোগীদের একটা ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে যদিও শিশু ওয়ার্ডে 17 জন রোগীকে চিকিৎসা দেওয়া যায়, তার বিপরীতে কিন্তু আজকের চিত্রটি যদি বলা যায় 63 জন শিশু রোগী এখানে ভর্তি রয়েছে। তার মধ্যে কিন্তু স্ক্যান ও শিশু পরিচর্যা ওয়ার্ডে 15 জন এবং সাধারণ যে ওয়ার্ড আছে এখানে 17 জনের বেশি থাকে। তবে মেঝে এবং বারান্দাতে কিন্তু গাদাগাদি করে এখানে চিকিৎসা নিচ্ছেন। আমি এখানকার যে মেডিসিন বিশেষজ্ঞ বিশেষ করে SM মাহবুবুল আলম তার সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন যে গত সপ্তাহ জুড়ে এখানে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বিশেষ করে নিউমোনিয়া, জ্বর এবং সর্দি কাশিতে আক্রান্ত হয়ে শিশুরা কিন্তু মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদেরকে একটু হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে, তবে পুরোপুরি চিকিৎসা দেওয়ার তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে এখানে আধুনিক সদর হাসপাতালে পর্দা টানানো হয়েছে যে যাতে বাতাস না পায় শিশু রোগীরা, এইরকম বিভিন্ন তারা শীতজনিত রোগের। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে এখন পর্যন্ত শিশু রোগীদের ভিড় হচ্ছে এবং বিশেষ করে লোটা ভাইরাস এবং ব্রঙ্কাইটিস রোগে বেশি রোগী ভর্তি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। বরগুনার পাথরঘাটায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় মাছ ধরা ট্রলারগুলো তীরে অবস্থান করছে। বরগুনার আবহাওয়া পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। কনকনে শীতের সঙ্গে অসময়ের এই বৃষ্টি জনজীবনে কী ধরনের প্রভাব ফেলেছে এবং এই বৃষ্টি সম্পর্কে আবহাওয়া অফিস কি বলছে? আমরা ইতিপূর্বে বর্তমানে সাগরে নিম্নচাপ থাকার কারণে পাথরদেশে জানেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য আবাদন কিন্তু বরগুনা পাথরঘাটায় রয়েছে এবং এই পাথরঘাটাতে কিন্তু খালে আমরা দেখেছি কয়েক শত ট্রলার কিন্তু নোঙর করে রয়েছে, কারণ সাগরে নিম্নচাপ এবং অন্যদিকে গতকাল রাত 10টার দিক দিয়ে কিন্তু পাথরঘাটায় ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ে এবং মধ্যরাতের দিকে কিন্তু বেশি পরিমাণ বৃষ্টি পড়ে এবং রাস্তায় আমরা দেখেছি পানি জমাট হয়ে আছে এবং একদিকে শীত এবং অন্যদিকে যে বৃষ্টি, এতে কিন্তু যে কনকনে শীতে কিন্তু যে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে তাদের কিন্তু এই শীতে বেশি সমস্যায় পড়েছেন এবং অন্যদিকে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু যে এই শীতে যে এখন জানেন যে আমন ধান তোলার কিন্তু একটি মৌসুম চলছে, এই মৌসুমে কৃষকরা কিন্তু আমন ধান কাটায় ব্যস্ত থাকবে এবং এই বেশি বৃষ্টি হলে কিন্তু তারা যে কৃষকরা কিন্তু জানিয়েছেন যে তারা কিন্তু যে আমন ধান ক্ষতির মুখে পড়তে পারে বলে কিন্তু তারা বলেছেন, কারণ যে এখন যেভাবে বৃষ্টি গতকালকে থেকে পড়েছে এতে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। এর থেকে বেশি হলে কিন্তু এই উপকূলীয় যে আমন ধান কাটার যে মৌসুম চলছে এতে কিন্তু কৃষকরা ক্ষতির মুখে পড়বে। এবং ট্রলার মালিক সমিতির যে সভাপতি রয়েছে গোলাম মোস্তফা চৌধুরী, তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে সাগরে নিম্নচাপ থাকার কারণে কিন্তু ঘাটে শতাধিক ট্রলার নোঙর করে রয়েছে এবং এই ট্রলার যে মালিক রয়েছেন তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা বাজার করে কিন্তু সাগরে মাছ ধরার জন্য পাঠিয়েছেন, কিন্তু সেই ট্রলারগুলো কিন্তু খালি হাতে একদম ঘাটে ফিরছেন। এবং আমরা কিছুক্ষণ আগে আমরা মৎস্য বন্দরে গিয়েছি, সেখানে গিয়ে দেখেছি শুনশান খালি, যেখানে প্রতিদিন মাছের সরবরাহ জাঁকজমক হয়ে থাকে সেটি কিন্তু একদম ফাঁকা রয়েছে। এবং এই যে হালকা বৃষ্টিতে কিন্তু যে রাস্তায় যে পানি জমাট হয়েছে এতে কিন্তু যে যারা সাধারণ মানুষের রাস্তার পাশে তাদের কিন্তু সমস্যা বেশি হতে পারে। এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঈশ্বরদী মুক্ত দিবস আজ। 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জিত হলেও ঈশ্বরদী হানাদার মুক্ত হয় বিজয়ের 5 দিন পর। তখন থেকেই দিনটি ঈশ্বরদী মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মুক্তিযোদ্ধারা 16 ডিসেম্বর বিকেলে ঈশ্বরদী শহরে অবস্থান নেন। অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনী বিপুল পরিমাণ গোলাবারুদ নিয়ে ইক্ষু গবেষণা কেন্দ্রে অবস্থান নেয়। পাশাপাশি বেশ কিছু পাক সেনা ও রাজাকার অবাঙালি অধ্যুষিত এলাকায় আত্মগোপন করে। পাকিস্তানি সেনারা কোনোভাবেই ভারতীয় সেনা ছাড়া আত্মসমর্পণ করতে রাজি হচ্ছিল না। পরে 21শে ডিসেম্বর নাটোর থেকে পাকিস্তানি বাহিনীর ব্রিগেডিয়ার মঞ্জুর রহমান ঈশ্বরদীতে এসে মিত্রবাহিনীর ব্রিগেডিয়ার রঘুবীর সিংয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
খেলার খবর। চলতি বছরের শেষবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির বোর্ড সভা। আজ বিকেল ৩টায় মিরপুর শেরে বাংলায় বিসিবি ভবনে শুরু হবে এই সভা। বছরের শেষ বোর্ড সভা হওয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এতে। চলতি মাসের শেষে শুরু হতে যাওয়া বিপিএল এর একাদশ আসরের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বোর্ড সভায় আলোচনা হবে। চলমান এনসিএল টি-20-র অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ হতে পারে এই সভায়। এছাড়া বিসিবির স্ট্যান্ডিং কমিটির গঠনের সম্ভাব্য সময়সূচি থাকতে পারে আলোচনায়। তবে সবকিছুকে ছাপিয়ে বোর্ড সভার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে জাতীয় দলের অধিনায়কত্ব ইস্যু। সাম্প্রতিক সময়ে নাজমুল হোসেন শান্তর জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তার বিকল্প হিসেবে নতুন অধিনায়ক নির্বাচন নিয়েও সিদ্ধান্ত হতে পারে আজকের সভায়। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।